হ্যালো বন্ধুরা, হোম স্টাডিতে আপনাদের স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করব ভূগোলের একটি গুরুত্বপূর্ণ অংশ, নদীর পুনর্যৌবন লাভ। নদীর যে বিভিন্ন ক্ষয়কাজ বা সঞ্চয় কাজ করে থাকে, সেই যে অধ্যায়টি বা নদীর ক্ষয়কার্য সঞ্চয় কার্যের অধ্যায়ের মধ্যে একটি গুরুত্বপূর্ণ অংশ থাকে নদীর পুনর্যৌবন লাভ। এছাড়াও গ্র্যাজুয়েশনে যে নদ নদী শ্রেণীবিভাগ বা নদ নদী নিয়ে যে অধ্যায়টি রয়েছে, সেখানে এটি রয়েছে গুরুত্বপূর্ণ একটি টপিক, নদীর পুনর্যৌবন লাভ। বিশেষ করে নদীর পুনর্যৌবন লাভ এবং নদীর পুনর্যৌবন লাভের ফলে যে সমস্ত ভূমিরূপ সৃষ্টি হয়, সেই ভূমিরূপ এবং নদীর পুনর্জীবন লাভের কয়েকটি মানে কী কী পদ্ধতিতে পুনর্জীবন লাভ করতে পারে সেগুলি। আসলে নদীর পুনর্জীবন লাভ বলতে নদী তো প্রবাহিত হয় পার্বত্য অঞ্চল থেকে মালভূমি অঞ্চলে, তারপর সমভূমি অঞ্চলে, অর্থাৎ নদীর উচ্চগতি, মধ্যগতি, নিম্নগতি দেখা যায়। এবার গতি কম থাকে সবচেয়ে নদীর নিম্নগতিতে। এবার হঠাৎ করে নিম্নগতিতে যদি কোনো রকম এমন কোনো কিছু প্রক্রিয়া ঘটে যার ফলে নদীর গতিবেগ যদি হঠাৎ করে বেড়ে যায়, তাহলে সেটাকে বলে নদীর পুনর্জীবন লাভ। এই নদীর পুনর্জীবন লাভ আমি যদি বইয়ের ভাষায় বলি, তাহলে নদীর গতিপথে পার্বত্য মালভূমি এই নদীর প্রধান কার্য হলো ক্ষয়, অর্থাৎ ক্ষয়কার্য। সাধারণভাবে নদী তরুণ অবস্থাকে সূচিত করে। এরূপ ভূমিরূপের বিবর্তনে এই ক্ষয়চক্র স্বাভাবিক নিয়মেই হয়। তবে কোনো প্রাকৃতিক কারণে যখন এই ক্ষয়চক্র বাধাপ্রাপ্ত হয়, তখন ভূ আন্দোলনের হেতু ভূমির উত্থান বা অবনমনের কারণে বা জলবায়ুগত কারণে নদী পুনরায় যে তরুণ অবস্থান নেয়, ক্ষয়কার্য করে এবং ভূমিরূপের ভারসাম্য বজায় রাখতে চেষ্টা করে, একে পুনর্যৌবন লাভ বলে বা যৌবন অবস্থায় ফিরে আসাকে বলে। অর্থাৎ নদীর ক্ষয়কার্য করার যে ক্ষমতা, এটা স্বাভাবিক ক্ষমতা এবং নদীর এই ক্ষমতাটাকে যৌবন বা তরুণ অবস্থাকে সূচিত করে। কিন্তু যখন কালের নিয়মে স্বাভাবিকভাবেই নদীর গতিবেগ কমে যায় নিম্নভূমিতে, তখনই কিন্তু আর তার এই তরুণ অবস্থা বা ক্ষয় করার ক্ষমতা থাকে না। এবার তখন কি হয়, বৃষ্টিপাতের কারণে বা ভূমির উত্থান, অবনমন বা ভূ আন্দোলনের ফলে যখন আবার নতুন করে ক্ষয়কার্য শুরু করে তরুণ অবস্থার মধ্যে এবং ভূমিরূপের যে ভারসাম্য বজায় রাখার চেষ্টা করে, তাকে পুনর্যৌবন লাভ বলে। এবার পুনর্যৌবন লাভের প্রকারভেদ, এটা একটি গুরুত্বপূর্ণ। নদীর পুনর্যৌবন লাভের যে প্রকারভেদ, স্থিতিশীল বা স্ট্যাটিক রেজুভিনেশন, ডাইনামিক রেজুভিনেশন এবং ইউস্ট্যাটিক রেজুভিনেশন। অনেক সময় মনে থাকে না যে কোনটি, তো আমি সেটা আজকে স্ট্যাটিক মানে স্থিতিশীল, যেখানে ভূমির উত্থান হবে না, অবনমন হবে না, সমুদ্র জলের উত্থানও হবে না, অবনমনও হবে না। শুধুমাত্র যেখানে বৃষ্টিপাতের ফলে বা জলবায়ুগত কারণে নদী পুনর্যৌবন লাভ করছে, সেটা হচ্ছে স্ট্যাটিক রেজুভিনেশন বা স্থিতি সম্পর্কীয় পুনর্যৌবন লাভ। ঠিক আছে, এটা হচ্ছে স্ট্যাটিক। আর গতি হচ্ছে মানে কি, নদীর যে গতিপথ, সেই গতিপথে যখন ভূমির উত্থান বা অবনমন হচ্ছে, তার ফলে যখন পুনর্জীবন লাভ হচ্ছে, তখন সেটা ডাইনামিক রেজুভিনেশন বলে। আর সমুদ্র তল সম্পর্কিত পুনর্জীবন লাভ সেটা হচ্ছে সমুদ্র তলের ওঠা নামার কারণে, যেটা ইউস্ট্যাটিক রেজুভিনেশন বলা হয়ে থাকে। তো স্থিতিশীলের ক্ষেত্রে কি হয়, ভূমির আন্দোলন, ভূমির অবনমন, উত্থান, সমুদ্রতলের পরিবর্তন ছাড়া অন্যান্য কারণ, যেমন অধিক বৃষ্টিপাত বা নদী গ্রাসের কারণে যখন নিম্নক্ষয় শুরু করে পুনরায়, তখন তাকে স্থিতিশীল পুনর্জীবন লাভ বলে। স্থিতিশীল পুনর্জীবন লাভ, ঠিক আছে, যখন বৃষ্টিপাতের কারণে বা নদী গ্রাসের কারণে, যে ধরুন সমভূমির মধ্যে দিয়ে একটি নদী প্রবাহিত হচ্ছে এঁকে বেঁকে, যার নিম্নক্ষয় ক্ষমতা নেই, কিন্তু হঠাৎ করে এই জায়গার জলবায়ু যদি পরিবর্তন হয়, প্রতি বছর তো বৃষ্টিপাত হয়, সেটা আলাদা ব্যাপার, যদি হঠাৎ করে তার জলবায়ু আরও পরিমাণে ওয়েট হয় বা আরও পরিমাণে বৃষ্টিপাত হতে থাকে কন্টিনিউ, তাহলে কিন্তু এখানে জলভূমির পরিমাণ, জলরাশির পরিমাণ বাড়বে এবং স্বাভাবিকভাবে নদীর গতি বাড়বে এবং ক্ষয়ও বাড়বে। এটা একটা পুনর্জীবন লাভ হলো। এটা হচ্ছে স্থিতিশীল। আরেকটা যেটা হয়, ধরুন পাশাপাশি দুটি নদী প্রবাহিত হচ্ছে, এদিক থেকে আরেকটি নদী আছে, এই নদীটা গিয়ে সঙ্গে মিশছে না, এই দিক দিয়ে বরাবর পাশে গিয়ে পড়ছে। এবার কোনো কারণে এই নদীটা বৃষ্টিপাতের ফলে জল বাড়তে বা যে কোনো কারণেই হোক, এখানে কঠিন শিলা আছে, তার জন্য এর মধ্যে জয়েন হতে পারছে না। এবার কোনো কারণে নদী গ্রাস হলো এবং এই নদীর সঙ্গে গিয়ে মিশে গেল, তাহলে কি হবে, এই যে প্রধান নদী কিন্তু জলের পরিমাণ আরও বাড়বে এবং ক্ষয়ের পরিমাণও বাড়বে, যা নদীগ্রাস জানিত পুনর্জীবন লাভও বলা হয়ে থাকে। তাহলে এটা হলো স্ট্যাটিক। এবার যদি গতিশীল বা ডাইনামিক বলে, সেটা হচ্ছে নদী প্রবাহিত হচ্ছে, এবার হঠাৎ কোনো কারণে ভূমির উত্থান বা অবনমন ঘটলো। ধরুন এখান থেকে এদিকের ভূমি উপরে উঠে গেল, বা এই দিকের ভূমি, সমুদ্রের দিকের ভূমি নিচে বসে গেল। তার ফলে কি হলো, আমি যদি এখানে দেখাই এইভাবে,
ধরুন এরকম একটা নদী প্রবাহিত হচ্ছিল, হঠাৎ করে এই জায়গাটি উপরে উঠে গেল আর এই জায়গাটি নিচে বসে গেল, বা যে কোনো একটি হলো, এটা নিচে বসে গেল, এটা উপরে উঠে গেল, তাহলে কি হবে, এখান থেকে কিন্তু নদী একটি জলপ্রপাতের মতো সৃষ্টি হবে। এখানে যদি এটা হচ্ছে পরবর্তী নদীর গতিপথ, তাহলে এই যে ধাপটা নেমে গেল, এই ধাপটা নামার ফলে কিন্তু এখানে কিন্তু যে জল হবে, আমি যদি অন্য কালারে আপনাদের বোঝানোর চেষ্টা করি, এই ধরুন আগে এইখান দিয়ে জল প্রবাহিত হতো, দিয়ে হঠাৎ করে নিচে নেমে যাওয়ার বা এটা উঁচুতে হয়ে যাওয়ার জন্য কি এই যে নদী পরবর্তীতে এইভাবে প্রবাহিত হলো। এই যে ধাপ যে সৃষ্টি হলো, এই ধাপের ফলে বা চ্যুতি যেটা সৃষ্টি হলো, তার ফলে কিন্তু নদীর গতিবেগ বাড়বে এবং পরবর্তী ক্ষেত্রে এই ক্ষয় কিন্তু বাড়তেই থাকবে এবং এটি নদীর গতিপথের বিপরীত দিকে ক্ষয়, যেমন মানে এই দিকে যেমন ক্ষয় হবে এই দিকে যাওয়ার পথে, তেমনি এর বিপরীত দিকেও কিন্তু ক্ষয় হবে এর ফলে। আর এই যে জায়গাটা, এই জায়গাটাকে বলে নিক পয়েন্ট, যেখান থেকে নদী পুনর্জীবন লাভ শুরু করে এবং যেখানে ক্ষয় পরিমাণ সর্বাধিক হয়ে থাকে, সেই জায়গাটি হচ্ছে নিক পয়েন্ট। এটা হলো গতি সম্পর্কিত পুনর্জীবন লাভ বা ডাইনামিক রেজুভিনেশন। এবার যদি আমরা দেখি, কালারটা চেঞ্জ করে নিই, সমুদ্রতল সম্পর্কিত বা ইউস্ট্যাটিক রেজুভিনেশন। ইউস্ট্যাটিক রেজুভিনেশনটা কি, এই যে ধরুন এখান থেকে নদীর জল সম্পূর্ণভাবে, এগুলো সব মুছে দিই, ধরুন এখান থেকে এই জল নদীর মোহনা, এটা সমুদ্রে জল পড়ছে, হঠাৎ করে সমুদ্রে জলতল নেমে গেল, তাহলে কি হবে, তাহলে সমুদ্রের জলতলের তল আর নদীর জলতলের মধ্যে পার্থক্য হবে। এটা অনেকটা, এটা হয়তো নদীর জলতল হবে, এটা আগে একই লেভেলে ছিল সমুদ্রের জলতল আর নদীর জলতল, হঠাৎ করে সমুদ্রের জলতল নেমে গেল, তাহলে কি হবে, নদীর জলতল এখান থেকে কিন্তু প্রচুর পরিমাণে শক্তি নিয়ে পড়বে নিচে, এর ফলে কি নদীতে কিন্তু জলের যে বেগ সে কিন্তু বেড়ে যাবে। এই ফলে যে নদীর ক্ষয় বেড়ে যায় এবং তরুণ অবস্থা প্রাপ্ত হয়, এটাকে বলে ইউস্ট্যাটিক রেজুভিনেশন। প্রধানত প্লিস্টোসিন যুগে, বরফ যুগে, কারণ কি সব জল বরফ যুগের আগে থেকেই সব জল কী হয়েছিল, বাষ্পীভূত হয়ে ভূপৃষ্ঠে এসে পাহাড় পর্বত থেকে শুরু করে যে কোনো জায়গায় সঞ্চিত হয়ে বরফ যুগের সূচনা হয়েছিল এবং সব শীতল হয়ে গেছিলো, তারপরে সমুদ্রে জলের পরিমাণ অনেক কম ছিল, এটাকে বলে গ্লাসিও ইউস্টেটিজম। এটা হচ্ছে তারপরে সমুদ্রে জলের পরিমাণ কমে গেছিলো এবং সমুদ্রের জল এবং নদীর যে জলের তখনও যে সমস্ত নদী বেঁচে ছিল আর কি, মানে জমেছিল না, তো পার্থক্য হয়েছিল ব্যাপক, যার ফলে কি নদী অনেক পুনর্জীবন লাভ করেছিল। তো এটা সমুদ্র তল সম্পর্কিত পুনর্জীবন লাভ। এরপর যদি আমরা দেখি যে নদী পুনর্জীবন লাভ করলো, এর ফলে কী কী ভূমিরূপ সৃষ্টি হতে পারে। ধরুন আমরা তো জানি যে নদী নিম্ন গতিতে, অর্থাৎ যেখানে সবচেয়ে কম গতিতে চলে, যেখানে নদীর প্রশস্ত বেশি হয় এবং নদীর গভীরতা কম থাকে, অর্থাৎ নিম্নভূমিতে বা নিম্ন গতিতে, সেখানে এই ধরনের একটা চওড়া ইউ আকৃতির উপত্যকা দেখা যায়, এবার সেখানে যদি হঠাৎ করে আবার পুনর্জীবন লাভ করে, তাহলে ইউ আকৃতির চওড়া ইউ আকৃতির উপত্যকার মধ্যে একটি ইউ আকৃতির উপত্যকা দেখা যায়। এই ধরনের হঠাৎ করে যদি আবার এখানে ক্ষয় শুরু হয়, তাহলে এই ধরনের ইউ আকৃতির উপত্যকা সৃষ্টি হবে। এটাকে বলছে উপত্যকার মধ্যে উপত্যকা বা ভ্যালি ইন ভ্যালি, এটাকে বলা হয়ে থাকে নদীর পুনর্জীবন লাভের ফলে একটি গুরুত্বপূর্ণ ভূমিরূপ। তারপরে কি আর একটা নিক পয়েন্টটা কি, এই যেটা একটু আগে বলছিলাম, হঠাৎ করে যদি ভূমির তলের অবনমন ঘটে বা উত্থান ঘটে, এইদিকে মানে যেদিক থেকে আসছে যে কোনোভাবেই কোনো একটা অংশ উত্থান বা অবনমন ঘটলে, যে জায়গাটা উত্থান বা অবনমন হয় এবং যে জায়গাটা নদী সর্বাধিক পরিমাণে ক্ষয় করে এবং গর্তের সৃষ্টি করে, সেই জায়গাটাকে বলা হয় নিক পয়েন্ট। এই যে এখানে কিন্তু নিক পয়েন্ট বলতে এই জায়গাটাকে আমরা নিক পয়েন্ট বলবো। তারপর হচ্ছে নদী মঞ্চ, 3 নম্বর হচ্ছে নদী মঞ্চ। ধরুন যেমন এইখানে একটা উপত্যকার সৃষ্টি হয়েছে, তেমনি যদি বারবার নদী পুনর্জীবন লাভ করে, তাহলে প্রথমে ইউ আকৃতির ছিল, এটা পুরোটা এরকম ছিল, ঠিক আছে, এটা এরকম ছিল, তারপর এখানে যখন আবার পুনর্জীবন লাভ করলো তখন কেটে এই যে এরকম হলো,
তারপর আবার যখন পুনর্জীবন লাভ করলো আবার এই যে এরকম কেটে প্রবাহিত হতে শুরু করলো, যার ফলে কি ধাপে ধাপে সিঁড়ির মতো নদীমঞ্চ সৃষ্টি হলো নদীর পুনর্জীবন লাভের ফলে। তো বন্ধুরা, এই ছিল এই ভিডিওটি। আশা করব খুব সিম্পলভাবে আপনারা বুঝতে পেরেছেন। যদি বুঝতে না পারেন অবশ্যই আমাকে কমেন্টে জানান, আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব। আপনারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন এই ধরনের ভিডিও পাওয়ার জন্য।